সঙ্গে শাসক গোষ্ঠীর দিকে, ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর চোখে চোখ রেখে কবিতাকেও যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত করে তোলা যায় সেটা নজরুল ইসলাম প্রমাণ করে দিয়েছে। সুতরাং সেখানে আস্তে আস্তে থাকতে থাকতে তার মাটি স্পর্শ করতে করতে খুবই একটা অদ্ভুত রোমাঞ্চ হয়েছে। যখন ছোট ছিলাম কাজী নজরুলের কবিতা পড়তাম, তখন তো জানতাম না যে ভবিষ্যতে একদিন কাজী নজরুল মহাবিদ্যালয়ে আসতে হবে এবং কাজী নজরুলের সঙ্গে একটা অলক্ষ্যে কোথাও যেন গ্রন্থিবন্ধনে একটা সাক্ষাৎ ঘটে যাচ্ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি স্পষ্ট দেখতে পাই যে তিনি আছেন কোথাও না কোথাও, বাংলা কবিতার মধ্যে না, আমাদের হৃদয়ের সর্বোচ্চ। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সুতরাং কবিতা তো পৌঁছে যাবে, কিন্তু কথা হচ্ছে যেটা যেটা সত্যি আমি খুব রোমাঞ্চিত এবং সেই সঙ্গে সঙ্গে অভিভূত যে আপনাদের যে আন্তরিকতা, যেটা সবচেয়ে ভালো লাগলো ছাত্রছাত্রীদের থেকে শুরু করে আপনারা যেভাবে আমাকে সাদরে অভ্যর্থনা করলেন, যেটা সত্যি আমার সারা জীবনের মনে রাখবার মতো। সারা জীবন আসলে আপনারা হয়তো জানেন না, দীর্ঘদিন ধরে আমি এই আনুষ্ঠানিকতার জন্যই কোথাও যাই, বলতে যাই, কারণ আমার খুব অস্বস্তি লাগে কেউ যদি কোনো ছাত্রছাত্রী আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। কেন অস্বস্তি লাগে সেটাও আমি পরে আসবো। বা এই যে মালা ফুল ইত্যাদি ইত্যাদি একটা আনুষ্ঠানিক পর্ব থাকে, গান টান ইত্যাদি ইত্যাদি এসব থাকে, এইগুলো মানে আমাকে একটা পুরোনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়। আপনারা কিছু মনে করবেন না। এই বিষয়টা ছিল বাংলা কবিতার গতিক প্রতি। আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, আমার দুই গবেষক আছে তারা জানেন। এইটা নিয়ে আমি আজ থেকে শুরু করতে পারি এবং এখানে দাঁড়িয়ে নাকে 7 দিন টানা বলে যাই, উইদাউট এনি কারণ। আমার কিচ্ছু লাগে না, একেবারে কিচ্ছু লাগবে না, লাগার দরকার নেই, আমি বলে দিতে পারি। কারণ প্রেসিডেন্সিতে একটা ক্লাসই হয়েছিল জীবনানন্দ 7.5 ঘন্টা এরকম। সুতরাং আমার কোনো অসুবিধা নেই বলে যেতে যেতে আপনারা যতক্ষণ শুনতে যাবেন ততক্ষণ করে দেবেন। আসলে বাংলা কবিতার গতি প্রতিটি মুশকিল হচ্ছে কি, আমরা কবিতা থেকে অনেক সরে এসেছি। আধুনিক আজকের সময়ে আজকের জীবনে আমরা কেউই আর যেভাবে রবীন্দ্রনাথের সময় কবিতার সঙ্গে কিছুটা সম্পর্কে আমরা গঠিত ছিলাম, কিংবা নজরুল মোহিতলাল ওই সময় পড়বে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত যেভাবে বাংলা কবিতা বাংলা কবিদের সঙ্গে পাঠকদের একটা সমকালতা বোধের সংযোগীকরণ ঘটে গেছিল, পরবর্তীকালে যে কোনো কারণে এবং বাংলা কবিতা আস্তে আস্তে পাঠক থেকে এবং কবিরাও মানুষের কাছ থেকে অনেক দূরবর্তী ব্যবধানে চলে যেতে শুরু করছে। কোথাও একটা আধুনিক কবিতার সঙ্গে একটা মধ্যবর্তী ব্যবধান যথেষ্ট রয়েছে। আমরা কজন কবিতা পড়ি, আদৌ পড়ি কিনা সেটা খুব সন্দেহজনক, বা পড়েও আর মনে রাখি কিনা সেগুলো তারও মুশকিল হয়। কিন্তু আমি আগে আনুষ্ঠানিকতা ব্যাপারটা বলি। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু কোনো, কারণ প্রত্যেক দিনই তোমরা পড়াশোনা শোনো, প্রত্যেক দিনই কবিতা ইত্যাদি ইত্যাদি, ওগুলো দিয়ে কিচ্ছু হয় না। কারণ আমি বুঝে গেছি একটা কবিতা যদি পড়তে নিজে পড়ি, তার যে অনুভূতি জাগবে, কারোর পক্ষে সম্ভব নয় তিনি সেই কবিতাকে আশ্চর্য ভাষায় ব্যাখ্যা করবেন, সাহিত্য ব্যাখ্যা করবার চেষ্টা। কবিতাতে একেবারেই না, স্পর্শ করলে ওই এক ধরনের ফুল ছিল না যে স্পর্শ করলেই গুটিয়ে যেত, হ্যাঁ, লজ্জাবতী। কবিতার ক্ষেত্রে অনেকটা সেরকম, কবিতাকে স্পর্শ করা তো যাই না, আর ধরার মধ্যে মুখের মধ্যে যদি নিয়ে আসি তখনই মনে হয় ওই ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেরে না। সুতরাং কবিতা টানবে, ডাকবে, আহ্বান করবে, পাশে বসিয়ে রাখবে, প্রাথমিক কথোপকথন করবে, করতে 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 করতে, কিন্তু কবিতার ভেতরে সত্যি বলছি কোনোদিনই প্রবেশ করা যায় না, বা কেউ প্রবেশ করিয়ে দেবেন হাত ধরে, সেটাও হয় না। কিন্তু ওই যে আনুষ্ঠানিকতা আমি দেখতে দেখতে যেটা ভাবছিলাম, যেটাকে আমি বর্জন করি, যেটা মানে অলঙ্করণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু করতে হয়, আমি জানি এগুলো করতে হয়, সেটা হচ্ছে যে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ব আমরা, তখন তো এই এত মোবাইল এত ইত্যাদি ইত্যাদি সংযোগের জায়গা ছিল না। তা হঠাৎ সেই সময় শুনলাম যে বাদল সরকার ওই থিওজফিক্যাল সোসাইটির যে হলটা, গোলদিঘির সামনে যে হলটা,
সেখানে বাদল সরকার বোমা বলে একটি নাটক পরিবেশন করে। এবং তখন বাদল সরকার মানে একটা বাংলা অ্যাবসার্ড নাটকের একটা বিশাল ব্যাপার, এবং দেখার তীব্র ইচ্ছা, কিন্তু স্বাদ আছে সঙ্গতি নেই, তখন অল্প পয়সা পকেটে থাকে ইত্যাদি ইত্যাদি। আজও বোধহয় ছাত্রছাত্রীদের অল্প পয়সায় পকেটে থাকে। তখন ভাবতে হতো বাদল সরকারের নাটকটা টিকিট দিয়ে কিনবো না আগে টিফিনটা করে নেবো ইত্যাদি ইত্যাদি ভাবনা চিন্তা থাকে। তো তবু আমরা সেই সময়ে 2 টাকা দিয়ে আমরা জোনাকুড়ি ছেলে মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকে 2 টাকা করে দিয়ে 40 টাকার মধ্যে পেছন দিক দেখা যাচ্ছে, ফুলটার সামনের দিকটা ঘুরিয়ে দিন। ওই থিওজফিক্যাল সোসাইটি বিশ্বাস করুন, গিয়ে দেখলাম যে কোথাও কিছু নেই, এখানে নোংরা, ওখানে পানের পিপ, ওখানে বিক্রি করে আছে ইত্যাদি ইত্যাদি। আর বিরাট হলঘরের মধ্যে হাতল ছাড়া বেশিরভাগ চেয়ার এরকম ছড়ানো ছিটানো পড়ে আছে, 17 ইঞ্চিতে 8-10 জন বসে আছে, একটা হেলে পড়া মানে যে কোনো মুহূর্তে পড়ে যাবে এরকম একটা চেয়ারে একজন বসে আছে। এরকম যেরকমভাবে সব লোকজন একটা ঘরোয়া জায়গায় বসে বসে একটা হলের মধ্যে থাকে সেরকমভাবে বসে। নাটকটা শুরু হওয়ার কথা ছিল দুপুর 2। আমরা বসে আছি, 3টে বাজলো, এখনো ঘুরিয়ে এলো না। নাটকের কোনো ব্যাপারই দেখছি না, কোনো লেশ মাত্র। যে নাটক হবে, প্রথম কথা হচ্ছে সে পরিবেশ নেই, দ্বিতীয় কথা হচ্ছে কেউ বাড়ির খাবার দাবারের গল্প করছে, বাজারের কথা বলতে করছে, কেউ বাজারে কি হয়েছে, কার সঙ্গে ঝগড়া হয়েছে, সেই সব গল্প টল্প তুমুল আবেগে চলছে। আমরা 3টের সময় একটু অধৈর্য মার্জনা করবেন, সেই বয়সটাও ভাববেন। আমরা আমাদের বাঙালি সুলভ যে গালাগালিগুলো আমরা শুরু করলাম। ছাত্র অবস্থায় যেগুলো আমরা বুঝে থাকি, এখানে কয়েকজন ছাত্র আছে তারা জানে কি কি ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি শব্দ হয় বা শব্দ খরচ আমরা করতে পারি। আমরা দিচ্ছি, 3টে বাজলো, 2 টাকা করে সবার চলে গেছে, এর থেকে টিফিনটা খাওয়া অনেক অভিপ্রেত ছিল। কি কোথায় কোনো নাট্যকার বা কোনো কুশীলব কেউ নেই। একজনকে দেখলাম বিড়ি ফুটছে আর ফেলছে, বিড়ি ফুটছে আর ফেলছে, কোনো হয়নি। আর একজন মুড়ি আর কাঁচা লঙ্কা খেয়ে যাচ্ছে, এইরকম পরিবেশ একটা। তা আমার পাশেও কয়েকজন ভদ্রলোক বসেছিলেন। আর আমার সবচেয়ে অস্বস্তি ছিল আমার পাশে যিনি বসেছিলেন, মানে কত নোংরা, যদিও ঘি কালারের পাঞ্জাবি আর একটা পাজামা দড়ি যে কোনো সময় খুলে দিয়ে অঘটন ঘটবার তুমুল সম্ভাবনা। সে পাজামা এবং পাঞ্জাবি দুটোই কুৎসিতভাবে নেই। তা ইত্যাদি ইত্যাদি গালাগালি চলছে। 3টের পর 4টে বাজে, নাটকের কোনো শুরু নেই। বিশ্বাস করুন, আমরা তখন একেবারে খেপে গেছি। তখন কৈপুস স্রোতের মতো অসামান্য বাংলা ভাষা আমরা প্রয়োগ করতে শুরু করেছি। পাশের ওই যে সবচেয়ে নোংরা কুৎসিত পাজামা এবং পাঞ্জাবি পরা ভদ্রলোক আমাদের দিকে একবার তাকিয়ে বললেন, আমাকে জিজ্ঞেস করুন, ভাই তোমরা কি করো? হ্যাঁ, আমি বললাম আমরা প্রথমে খুব রেগে গেছি, নাটক হচ্ছে না, কি করো মানে? আমি যেখানে প্রতিযোগ দিতে এসেছি, নাটক দেখতে এসেছি। বলে না তোমরা কি করো? তখন খুব বিরক্তির সঙ্গে আমরা কি করি মানে, আমরা তো করতে এসেছি, নাটক দেখতে এসেছি। বলে আরে না তোমরা কি করো, তোমাদের কাজটা কি? তাহলে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি খুব অবাক বিশ্বে আমাদের দিকে তাকাই, বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কি নিয়ে পড়ো? আমরা বাংলা নিয়ে। তোমরা বাংলা নিয়ে পড়ো, তোমাদের ভাষা এইরকম? আমরা যখন আরো শিখে গেছি, তাতে আরো 2-4টে শ্রাব্য অশ্রাব্য দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তিনি খুব স্তম্ভিত, বিরক্ত বলবো না, কিন্তু খুব হতাশ হলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখ যে এত খারাপ হতে পারে। হ্যাঁ, কারণ মানুষের সত্যি মানুষ, আমরা ভালো বলি খারাপ বলি, প্রত্যেকটা মানুষ যখন জায়গা পরিবর্তন হয়ে যায়, ভাষাও পরিবর্তন হয়ে যায় একেবারে। হ্যাঁ, সুতরাং আমাকে ভালো বলা বা আপনাকে ভালো বলা কিছু যায় আসে না। পরিবেশ এবং পরিস্থিতিতে আমি কি করছি সেটা সবচেয়ে নির্ধারণ করা জরুরি। তো যাই হোক, তো ওনাকে যখন গালাগালি দিচ্ছি, হঠাৎ একটা ঢং করে একটা করল, যেরকম স্কুলে ঘন্টা পড়ে। আর ঠিক ওই পাশের লোকটি উঠে দাঁড়িয়ে বললো,
বাবু গো তোমার বড় খিদে পেয়েছে, উনি বাঁধতে এবং নাটক শুরু হয়ে গেল। দেখলাম চারপাশ থেকে ওই ভাঙা চেয়ার, শতরিঞ্চি থেকে উঠে এসে খুশিরা কেউ নাটক করবার জন্য, কেউ কোনো রকম অঙ্গশৈষ্ঠ্যের পরিচয় দেয়নি, কিচ্ছু না। সাধারণ জামা কাপড় যেরকমভাবে পরে থাকে মানুষ, সেরকমভাবে নাটকটা প্রায় 2 ঘন্টা মতো হলো। আমরা স্তব্ধ হয়ে নাটকটা দেখে বাড়ি গেলাম এবং সেদিন বুঝেছিলাম সাহিত্য কোথা থেকে আসে, মঞ্চের দরকার, প্ল্যাটফর্মের দরকার যদি ঠিকঠাক হয় ওই ওই জায়গাতে উঠে আসে। সুতরাং বাদল সরকার সেদিন প্রথম আমাকে শিখিয়েছিলেন আনুষ্ঠানিকতা এবং অলঙ্কৃত মঞ্চসজ্জা কীভাবে ত্যাগ করতেন। বাংলা নাটক বোধহয় সেদিন সবচেয়ে বেশি লিপ্ত হয়েছিল, সবচেয়ে বেশি স্বাভাবিক ছন্দের শ্বাস প্রশ্বাস করতে বলেছিল। এটা একটা বড় রকমের শিক্ষা এবং সেই শিক্ষাটা যেহেতু ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠকালীন ছাত্র, সে দেখুন অদ্ভুত ব্যাপার, কী করে ভালো ভাবি, কী করে ভালো বলবো। ধরুন আমরা সেই সময় যে তালিকাগুলো দিয়েছি, আচ্ছা ভেবে দেখুন, আজকে আপনারা আমাকে খুব সম্পর্কে ইত্যাদি দারুণ ইত্যাদি করে দেবেন, কিন্তু আসলে বলুন তো সেদিন যে ছাত্রটি আমার ভেতর থেকে এই গালিগালাজগুলো দিচ্ছিল, সে গালিগালাজগুলোকে আমি ভুলে গেছি। সে গালিগালাজগুলো কিন্তু এখনো আমাকে বহন করতে হচ্ছে, যতদিন বেঁচে থাকবো বহন করবো। তার মানে আমরা সব জানি, গালিগালাজগুলো আমাদের ত্যাগ করে যায়নি, আমরাও কিন্তু গালিগালাজগুলো ত্যাগ করি। শুধু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা সেগুলোকে প্রয়োগ করি, ব্যবহার করি। আমরা আমাদের মধ্যে গালিগালাজ সেদিনও ছিল, আমার আজও আছে, ভবিষ্যতে এবং শুধু ওই অস্পষ্ট কোনো কুয়াশার দিনে হয়তো বেরিয়েছে। একথাটা বিবরণ আনুষ্ঠানিকতা সত্যি মানে মনে হয় আজকাল যে আনুষ্ঠানিকতা এবং এই যে ফুল টুল ইত্যাদিও মানিক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেনই পছন্দই করতেন না, বলতেন ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে। মানিক বন্দ্যোপাধ্যায় মালা বা ফুল নিতে চাইতেন, মানে ফুলকে বলছেন যে মানুষ ফুলকে দিয়ে বড় বেশি মিথ্যে কথা বলে, সুতরাং ফুলগুলো আমি পছন্দ করি না। ফুল যখন আগুনের ফুল কি হয়ে ওঠে, ফুল নয়, আমি ফুল কি দেখতে চাই। এগুলো সব জীবন থেকে উঠে আসা কথাবার্তা। তা কিন্তু আমরা যে জীবনের মধ্যে থাকি, বাস করি, তখন সময় সমাজ পরিবেশ এবং পারিপার্শ্বিক বাস্তবতা ক্রমশ একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে, ক্রমশ যেতে 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 তখন এই দীর্ঘ কাল কবিতা লিখতে লিখতে আজকে একটা চূড়ান্ত সত্যি উপনীত হয়েছে। সেটা হচ্ছে যে আমরা কি কবিতাতেও সম্পূর্ণ সত্যি কথা বলি, বা আমরা কি কবিতাকেও সম্পূর্ণ যে কাজগুলো কাজী নজরুলরা করে গেছেন সে কাজগুলো কি আজকে আমরা করি? আমরা বরং অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছে, অনেক বেশি পরিবর্তন ঘটে গেছে আমাদের। এখন আমরা চেয়ে থাকি কবে, কিভাবে, কোথা থেকে। আগে কবিদের মধ্যে ছিল, বিশ্বাস করুন, আমরা যেসব কবি এবং অগ্রজ কবিদের সান্নিধ্য পেয়েছি, তাদের মধ্যে একটা অদ্ভুত সমস্ত রকম চাহিদার প্রতি মানুষের ভেতরে ক্রমাগত চাই 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 থেকে তো চাহিদা তৈরি হয়ে যায়। এই চাহিদাগুলোর প্রতি একটা অদ্ভুত অনাসক্তি এবং বিরক্তি ছিল, উষ্মা ছিল। কিন্তু আজকে এই যেসব কবিরা কবিতা লেখে তারা অনেক হিসেব করে লেখে। হিসেব করে লেখেন অর্থে আমরা দেখেছি যে সময় কথা বলছি, সুভাষ মুখোপাধ্যায় যে সময় কবিতা লিখছেন, শক্তি চট্টোপাধ্যায় যে সময় কবিতা লিখছেন, বা বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে সময় কবিতা লিখছেন, সেই সময় কবিতার মধ্যে একটা আদর্শ এবং মূল্যবোধের জায়গা ছিল। পরবর্তীকালে সে জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভেঙে গেছে। কারণ আমরা এখন জেনে গেছি যে কোন মিছিলে হাঁটলে কোন পুরস্কারটা আমি অনিবার্যভাবে পেতে পারি, কোন শাসক দল সরকারে থাকলে এবং তাকে সমর্থন করলে আমি কি কি সামাজিক সুবিধাগুলো অর্জন করে নিতে পারি। ফলে
কোথাও কোথাও যেন কবিতার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন পূরণের প্রত্যাশাগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে। সত্যি স্বপ্নগুলো বিক্রি হয়ে যেতে বসেছে একেবারে। কারণ যখন লেখালেখি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, একেবারে যখন একেবারে উদ্দেশ্যটা হয়ে দাঁড়ায় লেখার মধ্য দিয়ে কিছু পাবো, অন্তত এই পুরস্কারগুলো আমার চাই, এই পুরস্কারগুলো যিনি দেবেন তিনি যত অন্যায় করবেন না কেন আমি তাকে সমর্থন করে যাব। আর এই সমর্থনগুলো না করলে এই পুরস্কার আমার ভাগ্যে জুটবে না, কপালে জুটবে না। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো যেদিন থেকে বাংলা কবিতারা করতে শুরু করলেন সেদিন থেকে একটা নৈতিক পথের সীমারেখাও তৈরি শুরু করলো আমাদের সামনে। ফলে দীর্ঘদিন কবিতার সঙ্গে থাকতে থাকতে বহু রকম প্রশ্ন তৈরি হয়ে যায়। একটা সময় আমরা ভাবি যে এই জীবনে কি আমাদের কাম্য ছিল, যে জীবন আমাদের কিছু দেয় না, দিচ্ছে না। যখন অজস্র ছেলে মেয়ে যারা ভবিষ্যতের আতঙ্কে এবং অসহায় আর্তনাদে কেটে পড়ছে, মাটিতে দাঁড়াবার মতো জায়গা খুঁজে পাচ্ছে না, সেই রকম সময় বাংলা কবিরা, লেখকরা, শিল্পীরা তারা কি করবেন, কার পাশে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন, হাত কোন দিকে উঠবে, নাকি আমরা নেহাতি কিছু মানুষ যারা হাত কাটা পা কাটা মানুষ? সত্যি এইসব প্রশ্ন আজকাল আমাদের সামনে কবিতা পড়তে পড়তে আমাদের সামনে এসে দাঁড়ায়। যে ভেবে দেখুন, আমাদের এখানে এমন একজনের কেউ নেই যার হাত পা চোখ নাক নেই, আমাদের প্রত্যেকেই আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেখানে আমাদের হাত তুলে প্রতিবাদ করবার কথা সেখানে আমরা হাত কাটা মানুষের ভূমিকা পালন করি। যে দীর্ঘদিন ধরে যে মিছিলে রেখে গিয়ে আমাদের তীক্ষ্ণ এবং তীব্র আত্মনাদকে বা গুঞ্জনকে ক্রমাগত গর্জনে পরিণত করবার মহামিছিলে যেতে হয়, সেখানে আমাদের পা দুটো ক্রমশ কাঠের মতো স্থানীয় করে কোথায় যেন মাটিতে আটকে যায়। আমরা হাঁটি, আমাদের পা আছে, আমরা ঠিকমতো পাকে ব্যবহার করি না। আমাদের হাত আছে, আমরা ঠিকমতো আমাদের হাতগুলোকে ব্যবহার করতে শুনি না। এবং যেখানে চিৎকার করে প্রতিবাদ করার কথা, হাঁ করে প্রতিবাদ করার কথা, সেখানেও আমরা দেখছি কোথাও একটা বোবা বিস্ময়ের আতঙ্ক আমাদের সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। আমরা আজকাল চিৎকার করে আমাদের নিজের ভেতরকার সত্যি কথাটুকু জোর করে বলে নিতে পারি, বলি, কারণ আমরা হিসেব করে বলছি যে আমার চিৎকার, আমার হাত তোলা, আমার ছুটন্ত তীরন্দাজের মতো আমার যে প্রতিবাদগুলো ধ্বনিত হবে রাষ্ট্রীয় বা বিভিন্ন রকম সন্ত্রাসের বিরুদ্ধে, সে হাতগুলো, সেই পাগুলো কখন যে নিশ্চেষ্ট, নিষ্প্রাণ, নিরুত্তেজ হয়ে গেল। এবং যে কথাগুলো আমরা বলছি সব কথাই বানানো কথা। যখন মানুষ তার ভেতরের আত্মিক আর্তনাদকে বুঝতে না পেরেও যখন সে চিৎকার করতে ভুলে যায়, প্রতিবাদ করতে ভুলে যায়, যখন সে মানুষ এবং মনুষ্য থেকে বাঁচাবার দিকে এগিয়ে না গিয়ে ক্রমশ আপোষে শেষ পর্যন্ত একদিন বাড়ির আপোষে পরিণত হয়ে যায়, তাদের লেখা আমরা কতদিন করব? তাদের লেখা আমাদের কি দিতে পারে? আমাদের নির্দিষ্ট কোনো জাগ্রত চৈতন্যের কাছে কি সেই লেখাগুলো আমাদের কোনোদিন পৌঁছে দিতে পারবে? এইসব প্রশ্নগুলো কবিতা পড়ার আগে বা কবিতা পড়বার পর আজকাল তৈরি হয়ে যাচ্ছে, সত্যিই তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে তৈরি হয় কবিতা সেটা আমি আর কবিতা নিয়ে সত্যিই আলোচনা করতে ইচ্ছুক নেই, কারণ আমি অন্য কথা বলি যদি আপনাদের আপত্তি নেই। কিন্তু কবিতাই আসবে বারবার, তখন এরকমভাবে দিনগুলো পরিবর্তিত হয়ে যায়। এবং যে দিনগুলোর কথা আমরা নিজে দেখেছি পরবর্তীকালে, আপনারা সে সময় অনেকেই আজকের যে পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গ দেখেননি, আজকের যে ভারতবর্ষ সে ভারতবর্ষ দেখেননি। 60-এর দশক, 70-এর দশক, নকশাল আন্দোলন চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং পুলিশি অত্যাচারে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রকাশ্যে রাজপথে হত্যা করা হচ্ছে। একটা অদ্ভুত আতঙ্ক এবং উদ্বেগের সময়, যে সময় আমাদের চোখের সামনে
অনেককে হত্যা করতে দেখেছি আমি বা আমরা। সেই সময় আমার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সময় আমার সঙ্গে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সময় এমন একটা সময়, সেই সময় এই গত কয়েকদিন আগে মারা গেলেন প্রতুল মুখোপাধ্যায়, প্রতুলদাও সেই সময় নকশাল আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বলবো কি রাজ্যে বলার সেসব জড়িত ছিল। এবং এই প্রতুলদাকে তৈরি করেছিলেন হাতে করে, মানুষ করা যদি বলা হয়ে থাকে, প্রতুলদাকে তৈরি করেছিলেন। প্রতুলদার গলায় রাজনৈতিক ভাষ্য এবং রাজনৈতিক প্রতিবাদ তৈরি করে দিয়েছিলেন যে কবি কানন্দ একেবারে। এবং এই যে গানগুলোর পরবর্তীকালে প্রতুলদা একটা গান বলে যাচ্ছেন। পরবর্তীকালে সময়ের নানা আবদ্ধ সংকুল, বাঁকা স্রোত, চোরা স্রোত, বিভিন্ন রকম রাজনৈতিক বিভ্রম, তামসিক অনিশ্চয়তা কিংবা বিমূল বিভ্রান্তির মধ্যে যখন একটা যুগ শেষ হয়ে যাচ্ছে, ইতিহাস যখন আর কোনো সারা শব্দ করছে না, মৃতপ্রায় হয়ে গেছে, যখন কোনো রকম দার্শনিক প্রস্তাবনা বা কোনো রকম দর্শনই আর আমাদের কাছে গ্রাহ্যতা পাচ্ছে না। কারণ এখন আমাদের বোঝা হয়ে গেছে যে ইতিহাস আমাদের যে শিক্ষা দেয় দরকার নেই, দর্শন থেকে আমরা যে জাগ্রত চৈতন্যের কথা পাই দরকার নেই। এগুলো পড়লে আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিরোধী বা কোনো রকম বড় রকমের বৈপ্লবিক সংগঠনের দিকে যাব ইত্যাদি ইত্যাদি। সুতরাং এগুলোকে আমরা আস্তে আস্তে আমাদের জীবন থেকে, আমাদের সাহিত্য থেকে, আমাদের কবিতা থেকে সন্তর করে সরিয়ে যাচ্ছে। কোথাও যেন ইতিহাস, দর্শন, এগুলো সব, এমনকি সাহিত্য, এমনকি চলচ্চিত্র, এমনকি চিত্রকলা, কোথাও যেন আপোষ করতে করতে তাদের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। আমরা সত্যিই কি আজ আর নতুন করে ইতিহাস রচনার দিকে, নতুন করে দার্শনিক প্রস্তাবনা তৈরি করার দিকে বা নতুন করে জাগ্রত চৈতন্যের দিকে যেতে পারছি? একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে গৌতম বুদ্ধ একবার সারা গ্রাম ঘুরে পরিশ্রাম করে এসে দেখছেন সব শিষ্য চলে গেছে, একটি শিষ্য চুপচাপ দাঁড়িয়ে গেছে। তা গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তুমি যাওনি কেন? তা বললেন, আমার একটা প্রশ্ন ছিল, নিবেদন ছিল আপনার কাছে। বলে বলো। বলো, আপনি কে? আপনি কি ঈশ্বর? বুদ্ধ বললেন, না, আমি ঈশ্বর। তাহলে আপনি কে? আপনি কি কোনো অবতার? বুদ্ধ বললেন, না, আমি কোনো অবতার নই। তখন জিজ্ঞেস হচ্ছে, তাহলে কি আপনি কোনো অলৌকিক দেবতা? বলে, না, আমি কোনো অলৌকিক দেবতাও নই। ভক্ত বলে, তাহলে আপনি কে? গৌতম বুদ্ধ বলেছিলেন, আমি জাগ্রত চৈতন্য। ঠিক এই শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু কোথাও যেন এই দীর্ঘ পথ চলার জীবনে আস্তে আস্তে আমরা বুঝতে পারছি, আমরা কোথাও যেন অন্দিতে সঙ্গীতে সর্বত্র কোথাও যেন আমাদের নিজেদের বিজু মেরুদণ্ড এবং স্বপ্নগুলো বিক্রি করতে করতে আমাদের জাগ্রত চৈতন্য থেকে অনেক অনেক দূরবর্তী ব্যাপারটা চলে এসেছে। আপনি ট্রেনে করে ডায়মন্ড হারবার যেতে পারবেন, ট্রেনে করে শিয়ালদা যেতে পারবেন, বা যে কোনো গাড়ি ঘোড়া, আমি যদি এখানে যে কোনো ছেলেমেয়েরা আছে যাদের জিজ্ঞেস করি, যদি আমি প্রত্যেকেই কোনো না কোনো যানবাহনে সেটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু আমি যদি আপনাদের কাছে বলি যে জাগ্রত চৈতন্যের কাছে যেতে কত সময় লাগবে, কোন গাড়িতে যাবে, কী ব্যবহার করবে, কেউ বলতে পারবে না। কারোর পক্ষে সম্ভব নয়। আমি রিক্সা করে কোথাও যেতে পারি, ট্রেনে করে কোথাও যেতে পারি, বাসে করে পৌঁছতে পারি। কিন্তু জাগ্রত চৈতন্যের কাছে পথ, যে পথগুলো ছিল, সেই পথগুলোকে কি আমরা আমাদের ব্যক্তিগত এবং বেঁচে থাকবার জন্য যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদা থেকে কি আমরা এগুলোকে ধ্বংস করে দিচ্ছি না, হত্যা করছি না? কোথাও যেন আমাদের বারবার মনে হচ্ছে আমরা আমাদের স্বপ্নগুলোকে হত্যা করছি, কোথাও আমাদের বারবার মনে হচ্ছে আমরা আমাদের ঋজু মেরুদণ্ডকে হত্যা করছি। যদি তা না হতো, তাহলে সম্ভবত বাংলা কবিতার গতির প্রকৃতি যে কথাটা আমরা বলছিলাম, সেই দিকে আমরা চলে যেতে পারি। আপনারা জানেন কাজী নজরুল বাংলা কবিতার জন্য কি করেছি,
কিন্তু তাতে এত বছর চলে গেল। আপনি জিজ্ঞেস করুন, আপনি প্রশ্ন করুন নিজের কাছে, নিজের আত্মা এবং আত্মনাদের কাছে প্রশ্ন করুন যে কাজী নজরুল্লাহ চলে যাবার পর বাংলা কবিতায় এরকম কোনো নাম আমরা কি আর পাচ্ছি? তাহলে এই যে এদের যে উচ্চতা, যে জাগ্রত চৈতন্যের উচ্চতার কথা বলছি, তা বাংলা কবিতাকে তারা যেভাবে নিয়ে গেছিলেন সেই মাপে, সেই ধারাবাহিক গন্তব্যের দিকে চলে যাবার কোনো রকম কবি প্রতিভা তাহলে কি নেই? ছিলেন, কেউ কেউ ছিলেন। নজরুলের পর আমাদের অবশ্যই মনে পড়বে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, যারা আজকে এখন ছাত্রছাত্রীরা পড়ছেন যার কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, শঙ্খ ঘোষের কবিতা, আজকে ছাত্রছাত্রীরা যেগুলো পড়ছেন, কিন্তু তারা জানেন না যে এই যে সুভাষ মুখোপাধ্যায় বা বীরেন্দ্র চট্টোপাধ্যায় বা শঙ্খ ঘোষ এরা কি ধরনের মানুষ ছিলেন, আর আজকে যারা কবিতা লিখছেন তাদের সাথে তাদের মৌল যৌবনিক প্রত্যাশা এবং প্রাপ্তির দূরত্ব কথা তিনি জানেন না। কেন বলছি কথা? একটা সময় আমি বলি, আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে মানে সঙ্গে থেকে দেখেছি, সঙ্গে যুদ্ধ করতে করতে দেখেছি, লড়াই করতে করতে দেখেছি। বিশেষ করে নকশাল আন্দোলনের যে প্রেক্ষিত, সেই সময় আমার ধারণা বাংলার সাহিত্য একটা বিরাট বাঁকবদল ঘটায় নকশাল আন্দোলন। তোমরা সে সময়টা দেখো, সে সময়টা মারাত্মক সময়। রাষ্ট্রীয় তামাশা এবং তামসিকতা, রাষ্ট্রীয় প্রহসন এবং প্রলাপ, তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হচ্ছে এবং সেই আন্দোলনগুলো করছে তরুণতম ছাত্রছাত্রীরা। রাস্তায় প্রকাশ্যে নেমে এসে তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের সঙ্গে পা মেলাচ্ছেন কখনো সুভাষ মুখোপাধ্যায়, কখনো বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কখনো শঙ্খ ঘোষ। এই আত্মিক মেলবন্ধন কিন্তু সেদিন তৈরি হয়েছিল বাংলা কবিতার মধ্যে। কিন্তু পরবর্তীকালে আর সেটা হচ্ছে কেন হচ্ছে? এগুলো কিন্তু জটিল এবং ভাবনার প্রশ্ন। যেমন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আমি যে বীরেন্দ্রকে চিনতাম আর কি, যিনি সযত্নে আমাদের অভিভাবক ছিলেন, সে বীরেন্দ্রকে আমরা দেখেছি যে পুলিশ যখন গুলি করছে, হত্যা করছে, আমার এখনো একটা দিনের কথা মনে পড়ে, কার্জন পার্কে 20শে জুন, আপনার ইতিহাস গেছে দেখে নেবেন, যেদিন বীরেন্দ্র চট্টোপাধ্যায় বা আমাদের কারণ তরুণতম কবিদের সামনে হত্যা করা হয়েছিল। প্রবীর দত্ত হত্যা করা হয়েছে, সরোজ দত্তকে হত্যা করা হয়েছে। আমি শুধু সেই দিনের ঘটনা বলি, সেখানে বীরেন্দ্র রয়েছে। বীরেন্দ্র সরোজ দত্তকে বাঁচাবার চেষ্টা করছেন এবং বীরেন্দ্র ঠিক এই দুহাত তুলে এরকম বলছে, গুলি করলে আমারে গুলি কর। আজকের কোন কবি বলবেন, আজকের কবি বলবেন পুরস্কার দিলে আমাকে পুরস্কার। এবং বীরেন্দ্রকে আমি বলি, বীরেন্দ্র কিরকম মানুষ ছিলেন জানেন তো? বীরেন্দ্র মানুষটা কিরকম ছিলেন, একটা বিরাট হলঘর, মানে পৈতৃক পাওয়া একটা বাড়ি, সেই হলঘরে এরকমই বড় একটা হলঘর, ওইটার মধ্যেই রান্নাঘর, ওইটার মধ্যেই সব কিছু। রানী বৌদি এরকম রান্না করতেন ওখানে, আর দুপাশে দুটো এরকম ফাটিয়ে পাতা থাকতো, মাঝখানটা মাটিতে আমরা সব বসতাম। এবং হ্যাঁ, এই প্রতুল মুখোপাধ্যায় বসতেন মাঝখানে, বসতেন আমরা সব তরুণ থাকতাম। প্রতুলটা আমাদের থেকে একটু সিনিয়র, একটু বসত। কারণ বীরেন্দ্র তখন ওই আমাদের উদ্বুদ্ধ করতেন ভেতনাকে, আমাদের ভয় থেকে, আতঙ্ক থেকে, আমাদের যাবতীয় মানসিক চিন্তা চেতনা থেকে, যাতে আমরা আমাদের স্বপ্ন এবং ঋজু মেরুদণ্ডতাকে বাঁচিয়ে রাখতে পারি। বীরেন্দ্র তার চেষ্টা করতেন, বারবার সেই চেষ্টা করছেন। এবং সেই সময় কালো বস্তির পাঁচালী বলে কবিতা লিখছেন, আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাক্ষ শিশুর নোংরা বিছানায়। এবং রোদ্দুরকেও তিনি অভিযুক্ত করছেন যে রোদ্দুরও কেন রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো, রাষ্ট্রীয় শ্রেণী ব্যবস্থার মতো রোদ্দুরও কেন দরিদ্র দুস্থর সঙ্গে ধনীদের বা বড়লোকদের ব্যবধান করবে। এক শ্রেণীর মানুষ রোদ্দুর পাচ্ছে আর আর এক শ্রেণীর মানুষ
নিরন্ন এবং অন্ধকারে আচ্ছন্ন জলতপ্ত অবস্থায় পড়ে আছে, এই দৃশ্য সহ্য করা যায় না। ফলে তার যাবতীয় কবিতার উচ্চারণ ছিল তৃপ্ত উচ্চারণ। সে উচ্চারণের প্রতিবাদের কেন্দ্রস্থল ছিল সূর্য, যে তুমি কেন এই অন্যায় করছো দিনের পর দিন। যে শিশু নোংরা বিছানায় শুয়ে আছে, বস্তির মধ্যে শুয়ে আছে, তাকে রোদ্দুর দাও, তার জ্বর তপ্ত দু ঠোঁটের ফাঁকে একটু জল দাও, দু এক ফোঁটা ভাত ফেলে দাও তার মুখে, যাতে সে যেন আমার নতুন ভারতবর্ষকে নতুন করে তৈরি করতে পারে। এই ভূমি ভূমণ্ডল বাস্তবতাকে সে যেন তার স্বপ্নের দৃষ্টিতে ফিরে পায়, তার শৈশব তৈরি করে দিই আমাদের এই অধঃপতিত ভারতবর্ষ। সুতরাং বদলে দিতে হবে দেশ, বদলে দিতে হবে কাল, বদলে দিতে হবে সমাজ ব্যবস্থা। এটা সেই সময় বীরেন্দ্র চট্টোপাধ্যায় ভাবছেন, লিখছেন, এবং ভাবনা এবং লেখাটা শুধু পারিবারিক অন্তঃপুরের মধ্যে সীমাবদ্ধ নয়। নেমে আসছেন মিছিলে, নেমে আসছেন মিছিলে, নেমে আসছেন পুলিশের উদ্ধত বন্দুকের সামনে। এই মানুষ যখন কবিতা লিখতেন, যেমন পরবর্তীকালে প্রতুলদা যখন ওই গানটা করলেন, ন্যাংটো ছেড়ে আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে উঠছে গা, ফুটপাতে আজ লেগেছে যোজনা, চাঁদ এসে তার কপালে চুমু খায়। আর শেষ লাইনটা ছিল, লুকিয়ে মোছেন চোখের জল মা। এই কবিতাটা বলছি, আপনারা যদি ইচ্ছে করেন প্রতুলদার এই গানটাও শুনে নিতে পারেন বীরেন্দ্রার কবিতা। কথাটা হচ্ছে সেই সময় দুটো লেখা লিখছেন বীরেন্দ্রা। আমরা তখন বীরেন্দ্রার একেবারে বলা যায় তল্পিভাব। কিসের তল্পিভাব? তার যে জাগ্রত চৈতন্যের তাল তল্পিভাব। আমাদের কাছে বীরেন্দ্রা তখন সে নিজেই জাগ্রত চৈতন্য পৌঁছে গেছে, যেমন ভক্তদের কাছে গৌতম বুদ্ধ জাগ্রত চৈতন্য পৌঁছে গেছে। তা আমরা সেই সময় দেখেছিলাম বীরেন্দ্র ওই কবিতাটা লিখছে, ন্যাংটো ছেড়ে আকাশে হাত বাড়ায়। এটা আপনারা গান হিসেবে শুনে নিতে পারেন। আরেকটি অসামান্য সেই সময় কবিতা লিখেছেন, যেটা পরবর্তীকালে প্রতুলদা আবার গান করলেন। একদা এক রাম ছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ধোপার বাড়ির গাধা। আমার দয়া করে অনুরোধ রইল, যদি সত্যি বুঝতে হয়, কারণ কবিতা অনেক সময় আমরা করতে চাই না, কবিতার মধ্যে প্রবেশ করতে চাই না, কিন্তু গান আমাদের যেহেতু তার মধ্যে সুর আছে, সেই সুর আমাদের অনেক সময় কবিতার অনেক কাছাকাছি নিকটবর্তী স্থানে পৌঁছে দিতে পারে। সুতরাং এই গানটা শুনলে অনেকটা কাজ হবে। তা সে সময় যখন লিখলেন বীরেন্দ্রা, আমরা তখন বীরেন্দ্রাকে প্রথমটা যখন বললাম, ন্যাংটো শিশু আকাশে হাত বাড়ায়, ছবিটা দেখা যাচ্ছে একটা ন্যাংটো ছেলে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, যদিও তার খিদে উঠছে গা। অর্থাৎ ছেলেটির জ্বর, বাচ্চাটার জ্বর, প্যান্ট নেই, প্যান্ট ভারতবর্ষ কেড়ে নিয়েছে খুব স্বাভাবিকভাবে, যেভাবে আজও অনেকের প্যান্ট খুলে নেওয়া হচ্ছে, আবার অনেকে এমন প্যান্ট পরে আছে আসলে আমরা প্যান্টই পরে নিই, সেটা বুঝতে আমাদের অনেক দীর্ঘ দিয়ে সময় লেগে যাচ্ছে। আমরা প্যান্ট পরে আছি ঠিক কথা, সত্যি কি প্যান্ট পরে আছি নিজের কাছে না, যাক সেসব করুন না, সে অন্য প্রশ্ন। যে কথা বলছিলাম, তা আমরা তখন বীরেন্দ্র যখন লেখাটা লিখলেন, তখন আমরা কবিতাটা আমরা পছন্দ করি। আর বীরেন্দ্র এরকম কিরকম খুব যে ভালো হাতের লেখা তা না, একটু বেঁকে যেত, মানে একটু অস্পষ্ট হাতের লেখা লিখছেন। তা আবার বলছি, ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে উঠছে গা, ফুটপাতে আজ লেগেছে যোজনা। অর্থাৎ একটা ন্যাংটো ছেলে, সে জলতপ্ত, তার ঠোঁট দুটো শুকিয়ে আসছে, সে হাঁ করে কিছু চাইছে, আকাশের কাছে হাত বাড়িয়ে কিছু চাইছে, কি চাইতে পারে?